ওয়েবার আবার ধর্মের পক্ষে কথা বলেছিলেন। ওয়েবারের যে থিওরি তার নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, বাংলায় প্রোটেস্ট্যান্ট নৈতিকতা ও পুঁজিবাদী উদ্যোগ। কি জিনিস? গল্প শোনো, সব শয়তানদের গল্প। ছিল ফিউডাল সোসাইটি, হয়ে গেল ক্যাপিটালিস্ট। ইন্ডাস্ট্রি তৈরি করা হলো, মেশিনারিজ বসানো হলো, ক্যাপিটাল ইনভেস্ট করা হয়েছে, পুরো রেডি। কাকে চাই? লেবার চাই। লেবার আসবে কোথা থেকে? সবাই তো ধর্মকর্ম নিয়েই ব্যস্ত। খ্রিস্টানদের মধ্যে প্রাথমিকভাবে দুটো ধর্ম থাকে, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, একটা হচ্ছে ক্যাথলিক্স। ক্যাথলিক্স হচ্ছে আদি। ক্যাথলিক্সরা তো সারাদিন ধর্ম নিয়েই ব্যস্ত থাকতো। তাদের কাছে ধর্ম মানে সারাদিন চার্চে পড়ে থাকো, ঈশ্বরের নাম নাও, কর্মের কোনো দরকার নেই, যত বেশি ঈশ্বরকে ডাকবে তত পরজন্মে স্বর্গে যেতে পারবে, সুদ নিও না, সুদ নেওয়া অন্যায়, সুদ নেওয়া মহাপাপ, শিক্ষার কোনো দরকার নেই, সুরা পান করো, যত পারো সুরা খাও, মানে মদ। এরকম যদি চিন্তা ভাবনা হয় যে সারাদিন ঈশ্বরের নামেই জীবন কাটিয়ে দেবো, বাচ্চা থেকে বুড়ো সবার, তাহলে লেবার পাবে কোথা থেকে? প্রশ্ন। সমাধান? আচ্ছা, একটা ধর্মে কি করতে হয় কি না করতে হয় কে বলে দেয়? প্রিস্ট, ধর্মযাজক, বা আমরা যেটাকে বলি আমাদের ধর্ম অনুযায়ী পুরোহিত বা ব্রাহ্মণ। তো ওদের ধর্মে সেটা প্রিস্ট। প্রিস্ট যা বলবে তাই হবে, কারণ প্রিস্টের সাথে ভগবানের একটা ডিরেক্ট যোগাযোগ আছে। বা বাইবেল, কোরআন, গীতায় যা লেখা আছে সেইগুলো সবচেয়ে বেশি যারা সঠিকভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারে তা হলো প্রিস্ট। তাহলে তারাই সঠিক ব্যাখ্যা দিতে পারবে যে আমাদের কি করা উচিত কি করা উচিত না। গুড আইডিয়া। সবসময় মনে রাখবে, সমাজের উঁচু শ্রেণীর মানুষদের নিজেদের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক থাকে। ক্যাপিটালিস্ট, এলিটস, সায়েন্টিস্টস, প্রিস্ট। পুঁজিবাদীরা, এলিট শ্রেণীর মানে যাকে আমরা বলি ধনী মানুষেরা, বৈজ্ঞানিকেরা এবং ধর্মযাজকেরা, এরা যেহেতু সমাজের উঁচু শ্রেণীর মানুষ সেই সময়, তাই এদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক থাকলো। ক্যাপিটালিস্টরা গিয়ে প্রিস্টদের বলল যে ভাই এমন একটা ব্যবস্থা কর যাতে সব লোকেরা দৌড়ে দৌড়ে ইন্ডাস্ট্রিতে আসে কাজ করতে। কি করা যায়? কিছু এথিক্স তৈরি করা হলো আন্ডার প্রোটেস্ট্যান্টিজম। খ্রিস্টানের যে ভাগ, তার প্রোটেস্ট্যান্ট বলে যে ভাগটা হয়েছে, সেই প্রোটেস্ট্যান্টদের মধ্যে কিছু এথিক্স তৈরি করা হলো যে ভগবানের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা কি? কর্মই ধর্ম, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। মনে হতে পারে যে শ্রীকৃষ্ণ তো এই কথা বলেছিল, হ্যাঁ সব কৃষ্ণ একই কথা বলে, কর্মই ধর্ম, কর্মই করে যাও, ফলের চিন্তা করো না। তুমি যত বেশি কর্ম করবে তত পরজগতে ঈশ্বরের কাছাকাছি যেতে পারবে। কোনো একটা মানুষ জানে না সে স্বর্গে যাবে না নরকে যাবে, কিন্তু তার স্বর্গে বা নরকে যাওয়া আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। একমাত্র এই কর্ম পারে তোমার সেই পূর্ব নির্ধারিত ডেস্টিনি চেঞ্জ করতে। মানে ধরো তুমি যদি হও একজন কুমোর, তুমি যদি মন দিয়ে সারাদিন কাজ করো, তোমাকে খুব বড়লোক হতে হবে না, কিন্তু তুমি মন দিয়ে অনেক কাজ করলে, কাজের প্রতি তোমার ফুল ডেডিকেশন বা ফুল নিষ্ঠা, তাহলে তুমি
অবশ্যই স্বর্গে যাবে। তাহলে যে যেই প্রফেশনে যুক্ত আছো সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু সেই প্রফেশনটা যদি তোমরা নিষ্ঠা সহকারে করো তোমরা ঈশ্বরের কাছে যাবে। ইহজন্ম পরজন্ম, ইহজন্মে কর্ম করো, পরজন্মে ঈশ্বরের কাছে যাবে। আচ্ছা, কর্মই ধর্ম, তাহলে কত ঘন্টা কর্ম করা উচিত? ছি ছি ছি, একই কথাবার্তা। ঠাকুরের যখন পুজো দাও তখন কি তুমি ঘড়ি ধরে দাও? তাহলে বলছি যখন কর্মই ধর্ম, তাহলে তুমি যতক্ষণ পারো তুমি কর্ম করতে থাকো। 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ইন্ডাস্ট্রিতে কাজ করো। রেমুনারেশন বা ওয়েজ ওটা পেলেই হলো। তুমি তো ঈশ্বরের কাছাকাছি যাওয়ার জন্য কর্ম করছো, তুমি তো ধরি টাকা পয়সার জন্য কর্ম করছো। এইখানে বেঁচে থাকার জন্য যতটুকু চাই সেটুকু নিয়েই খুশি হও। আর বেশি দিয়ে কি করবে? তোমার তো সঙ্গে কিছু যাবে না, কাজ করে যাও, টাকার কথা ভেবো না। সময় দেখে লাভ নেই, 12 ঘন্টা 14 ঘন্টা যতক্ষণ ইচ্ছা করো। ছুটি কিসের ছুটি? ঈশ্বরকে তুমি সেবা করছো, একদিন আবার ছুটি চাইছো? এমন কোনো দিন যায় যেদিন তুমি ঈশ্বর সেবা করো না? ঈশ্বর সেবা তো রোজ করতে হয়, তাহলে রোজ কাজ করো, কোনো শনি কোনো রবি কিছু নেই, রোজ কাজ, রোজ ঈশ্বরের সেবা। দেখা গেল যেখানে ইন্ডাস্ট্রি আছে সেখানে প্রথমে লেবারের অভাব ছিল, আর এখন সারপ্লাস ভ্যালু তৈরি হতে থাকলো, মানে এত বেশি তারা উৎপাদন করছে যে কনজাম্পশন কম, প্রোডাকশন বেশি। তাই দেখা গেল যে যাদের একটা ইন্ডাস্ট্রি, তারাই রাতারাতি সেই জায়গায় আরো 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 অনেক ইন্ডাস্ট্রি খোলা শুরু করে দিল, কিন্তু কন্ডিশন একটাই, সেই এলাকাটা হতে হবে প্রোটেস্ট্যান্টদের এলাকা। ক্যাথলিকদের এলাকায় আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মাছি তাড়াচ্ছে। সবাই তো গিয়ে চার্চে পড়ে আছে, চার্চ থেকেই খাবার দেবে 3 বেলা, তারা সেটাই খাবে, ঈশ্বরেরকে ডাকাডাকি করবে। তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি হাউ দ্য এথিক্স অফ প্রোটেস্ট্যান্টিজম, বা কিভাবে প্রোটেস্ট্যান্ট ধর্মের নীতিকথা পুঁজিবাদ গড়ে ওঠার জন্য সুবিধা করে দিয়েছিল, বা ক্যাপিটালিজম গড়ে ওঠার পথ প্রশস্ত করে দিয়েছিল। এবার নিজের ধর্মের বিষয় ভেবে দেখো, অন্যের ধর্মের বিষয় ভেবে দেখো, সত্যিই কি পুঁজিবাদীর সাথে ধর্মের কোনো সম্পর্ক আছে? পুঁজিবাদের সাথে যদি ধর্মের সম্পর্ক নাই থাকে, তাহলে পুরোহিতরা এত বড়লোক হয় কি করে? পুঁজিবাদের সাথে যদি ধর্মের সম্পর্ক নাই থাকে, তাহলে মানুষ আজও কি করে না খেতে পেয়ে মরে, আর মন্দিরের লোকেরা কি করে মন্দিরে যে লাড্ডু বানায় তার মেয়ের গায়ের গয়না দেখলে অজ্ঞান হয়ে যেতে হয়। ম্যাক্স ওয়েবার প্রথম দেখালেন হাউ প্রোটেস্ট্যান্ট এথিক্স আর রিলেটেড টু ক্যাপিটালিজম, বা ফর দ্য ইমার্জেন্স অফ ক্যাপিটালিজম, এবং সেটা তিনি পজিটিভ ওয়েতে দেখালেন যে ভালোই তো। এমনকি উনি এটাও বলে গেছেন ভারত, চীন, এই সমস্ত দেশে ক্যাপিটালিজম সম্ভব না। তার কারণ আমরা মনে করি এই জন্মে যে কর্ম করবে এই জন্মেই তোমাকে সে ফল পেতে হবে। তাই যদি হয় তাহলে আমরা তো দিব্যি এই জন্মে চূড়ান্ত মজা করে নিই, যে এই জন্মেই যখন ফল পাবো তাহলে মজাটাও করে নিই ভালো করে। তাহলে ইহজন্ম পরজন্মের কনসেপ্ট যেহেতু নেই, যে মৃত্যুর পরে তুমি ঈশ্বরের কাছাকাছি যাবে, তাই কর্মই ধর্ম, কাজ করে যাও, সেই কারণে কিন্তু আমরা পাপ করি, এবং সেই কারণেই কিন্তু আমাদের মধ্যে সেই এথিক্স গুলো ঢুকিয়ে ক্যাপিটালিজমকে বৃদ্ধি করাটা সম্ভব না, এটা ম্যাক্স ওয়েবার বলে গেছিলেন। কারণ আমরা মনে করি কর্মতে বিশ্বাস, মানে মানে কর্মাতে বিশ্বাস করি আমরা, যে এই জন্মে যা করবে এই জন্মেই তুমি তার ফল পাবে। ক্যাপিটালিজম বৃদ্ধির জন্য তাহলে যা যা করা উচিত তাই তাই করলো। এক, এই ধর্মের নামে এইসব গল্প ছড়ালো। 2, ছুটি ফুটি সব ক্যান্সেল, সবাই সেটা মেনেও নিল, সব কটা মাথায় রাখবে, সবাই কিন্তু রেডিলি অ্যাকসেপ্ট করেছে, সবাই তা মেনে নিয়েছে। শিক্ষা ছড়ানো হলো যে কেন প্রিস্ট বাইবেলে কি আছে লেখা পড়বে, তুমি পড়ো। কারণ জানি টেকনোলজি যেখানে, শিক্ষা সেখানে। ইংরেজরা যে ভুলটা করেছিল, শিক্ষিত করার চেষ্টা করেছিল যাতে আমরা তাদের আমলা হয়ে থাকতে পারি, আমরাই তাদের মাথায় গামলা চাপিয়ে দিলাম, তো তারাও সেই ভুলটা করেছে। তারা এডুকেশন ছড়িয়েছে যাতে কিনা তুমি নিজে পড়াশোনা করে টেকনোলজি গুলো সামলাতে পারো।
সুদকে ক্যাথলিক্সরা মনে করতো অন্যায়, পাপ। প্রোটেস্ট্যান্টরা বললো না, সুদে টাকা খাটাও, টাকা ঘরে রাখলে চলবে না, সুদে টাকা খাটাও, অবশ্যই খাটাতে হবে, টাকাটা মাস্ট রোল করতে হবে, টাকা ঘরে পড়ে থাকলে হবে না। ওয়েলিক্স, কুইকার, ফ্লিপকার্ট, অ্যামাজন, ইয়াপমি, কি জিনিস এগুলো? টাকা ঘরে থাকতে দেব না, কুচকুচ কুচকুচ করবেই তোমার মনটা, একটু কিছু কিনি, একটু কিছু কিনি, আরে আমার না ওই জিনিসটা নেই, ঢুকে সাইটে দেখার পর মনে পড়ে ও হ্যাঁ ওটা তো আমার নেই, ওটা লাগবে মনে হচ্ছিল, আগে মনে পড়ে না। তোমার মধ্যে ওই খিদেটা সবসময় বজায় রাখবে, একটা জুতো লাগবে, তিনটে জুতো দৌড়িয়ে দেবো, টাকা তোমার পকেট থাকতে দেবো না। দ্যাট ইজ ক্যাপিটালিজম। তুমি বিপিও সেক্টরে কাজ করো, তোমাকে এক্সপ্লয়েট করা হয়, 12,000 টাকা মাইনে পাও। তুমি বিপিও সেক্টর থেকে বেরিয়ে কোথায় কাজ করো? তুমি রিলায়েন্সে কাজ করো, রিলায়েন্সের বিপিও সেক্টরে কাজ করো, 12,000 টাকা মাইনে পাও, তোমাকে সেখানে যথেষ্ট এক্সপ্লয়েট করা হয়। 12,000 টাকা কি তুমি গেইন করলে? না। এবার সেই 12,000 টাকা নিয়ে তুমি ঢুকলে রিলায়েন্স ট্রেন্ডসে, সেখানে ঢুকে তুমি জামা কাপড় কিনলে। কেমন জামা কাপড়? এই পরিবেশে, সমাজে, সভ্য সমাজে পরা যাবে এরকম জামা কাপড়। দেখা গেল বিল হলো তোমার 5,000 টাকা, জামা, প্যান্ট, ঘড়ি, চশমা মিলিয়ে। কি ইনকাম করলে তুমি? ঘন্টা। দুদিক থেকে তোমাকে এক্সপ্লয়েট করা হলো, এক, বেশি কাজ করিয়ে খাটিয়ে নেওয়া হলো, আবার তোমার পকেট থেকেই সুন্দর করে টাকাগুলো বের করে নিল। সত্যিই কি তাদের কোয়ালিটি এতটাই অসাধারণ হয় যে এত দাম হওয়া উচিত? আমি জানি না। যে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে তারা কাপড়ের কোয়ালিটি বলবে। আমি তো জানি যে আমাকে সোসাইটিতে আমি যাতে বলতে পারি যে আমার এই টি শার্টটা তো নেটওয়ার্কের, আমি রিলায়েন্স ট্রেন্ডসের নেটওয়ার্ক ছাড়া কিছু পরি না, বা আমার প্যান্টটা পিটার ইংল্যান্ডের বা জন প্লেয়ার্সের, এইসব ছাড়া আমি কিছু পরি না। এইটা মেনটেন করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম যে শুধু সেই যুগের মানুষদেরই ধর্মের নামে বোকা বানিয়েছিল তা না, ক্যাপিটালিজম আজও আমাদের বোকা বানায়। ঠিক আছে? ক্যাপিটালিজমের গল্পই হচ্ছে টাকাটাকে তোমাকে খাটিয়ে যেতে হবে গোল 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 ওয়েতে, টাকা ঘরে থাকলে চলবে না। ক্যাপিটালিজমে 3 ধরনের কথা পাবো। একদিকে বলছে ইনকাম করো, মাইনের চিন্তা করো না, ক্যাপিটালিস্টদের সুবিধা। আরেকদিকে বলছে ঘরে টাকা রেখো না, খাটিয়ে যাও, ক্যাপিটালিস্টদের সুবিধা। আরেকদিকে বলছে যে টাকা তুমি যত সেভ করবে তত তুমি টাকা ইনকাম করছো। তার মানে বলছে সেভ করো, সেভ করে খরচ করো, ক্যাপিটালিজমে। ভালো থাকার জন্য টাকা খরচ করতে বলছে না, ক্যাপিটালিজমের পক্ষে টাকা খরচ করতে বলছে। যেমন ধরো, ভালো থাকা বলতে কি বোঝায়? এই অঙ্কুর কেমন আছিস? এই স্যার ভালো আছি। ভালো থাকা মানে কি স্যার? আমি সকালে ঘুম থেকে উঠি, আমি ডাল ভাত খাই, আমি পড়াশোনা করি, আমি ঘুমিয়ে পড়ি। কি ভালো আছিস তুই? তো একটা যা তা জীবন কাটাচ্ছিস, এটা একটা জীবন হলো? সকালে উঠছিস, ডাল ভাত খাচ্ছিস, পড়াশোনা করছিস, ঘুমিয়ে পড়ছিস। ভালো জীবন কাকে বলে জানিস? ভালো জীবন বলে সকালে উঠবি, খেলি দিলি, একটু কেএফসিতে গেলি, সেখানে গিয়ে ভাজা মুরগির ঠ্যাং চিবালি, সন্ধ্যেবেলা একটু পার্টিতে গেলি, বোতল নিয়ে একটু ছবি দিলি যে আমরা পার্টি করছি, ইয়া, ডিজে বাজবে, জোরে জোরে মাথা নাড়াবি, সুন্দর সুন্দর জামা কাপড় পরবি, সানগ্লাস পরবি, হাতে গিটার নিয়ে ছবি দিবি বাইকের ওপর বসে। এটা হলো ভালো থাকা। তুই কি ডাল ভাত খেয়ে জীবন কাটাচ্ছিস? দ্বিতীয়টা ক্যাপিটালিজম। দ্বিতীয়টা ক্যাপিটালিজম, প্রথমটা রিয়েল ভালো থাকা। তাহলে ক্যাপিটালিজম আমাদের রিয়েল ভালো থাকা গুলোকে দেখায় যে এটা তো তুমি একটা বোরিং লাইফ কাটাচ্ছ, যা তা জীবন, যাতে কিনা আমরা ক্যাপিটালিস্ট ওয়ে অফ লাইফে ঢুকি, তাদের ইনকাম বাড়াই, নইলে তাদের চলবে কি করে? ক্যাপিটালিজম মানে তো আমরা জানি যে আমাদের ঘাড়ের উপর বসে খাবে, দ্যাট ইজ কল্ড ক্যাপিটালিজম। তা আমরা যদি তাদের খাওয়ার সুব্যবস্থা না করে দিই, তারা খাবে কি? ওই যুগেও কিন্তু তাই হয়েছিল। পড়াশোনাটা চালু করলো, সুদে টাকা খাটানো শুরু করলো, আরেকটা জিনিস করলো, সুরাপান বন্ধ করার চেষ্টা করলো, বলে যে না, মদ খেও না। কেন? তুমি যদি বেশি নেশা করো তুমি তো কাজ করতে পারবে না। মনে রাখো, এখানে সমস্ত নিয়ম কিন্তু এই ক্যাপিটালিজমের সাথে রিলেটেড। যে সুরা পান করলে তো তুমি কাজ করতে পারবে না, এখনো আছে।
মদ খাওয়া অন্যায় না, রাস্তায় দাঁড়িয়ে তুমি মদ খেনো, মাতলামি করাটা অপরাধ। শুধু কি প্রোটেস্ট্যান্ট এথিক কি মানুষকে বোকা বানিয়েছে? আমাদের দেশের আইন কানুন ধর্ম আমাদের বোকা বানাচ্ছে না? মদ খাও, ঠিক আছে, মাতলামি করা যাবে না। একই তো বিষয় যে সুরাপান করা যাবে না, কারণ সুরাপান করলে হচ্ছে কাজের ক্ষেত্রে এসে তুমি কাজ করতে পারবে না মন দিয়ে, সেই কারণে সুরাপান করা যাবে না। এগুলো ছিল হচ্ছে প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজমের গল্প, যে গল্পে আমরা দেখলাম যে কিভাবে ধর্ম আমাদের বোকা বানিয়েছে বা বানাচ্ছে বা আরো বানাবে, এবং আমরা সেটা জেনেও আমাদের কিন্তু আসলে কিছু করার নেই, কারণ আমরা কোথাও না কোথাও পাপেটে পরিণত হয়েছি। এবং আসলে বলেছিলাম না যে কোথায় কোথায় মানুষ শোষিত হয়, মানুষ শেষ দিন অবধি নিজেই সেটা বুঝতে পারে না। আসলে কিন্তু ধর্মও ঠিক সেটাই, কোথায় কোথায় মানুষ শোষিত হচ্ছে মানুষ নিজেও সেটা জানে না। ওইবারে দুটো নোটস দিয়েছি, একটা তো হচ্ছে ওই ওয়ার্ড ফাইলে রয়েছে, আরেকটা হচ্ছে এটা। আমি যতটুকু হাইলাইট করে দিয়েছি ততটুকুই, যদি কেউ চাও পুরোটা পড়তেই পারো না, হাইলাইটটুকুই পড়ো। এই যে 1-2 করে লেখা রয়েছে, এটা হচ্ছে ব্র্যাকেট, হ্যাঁ এই যে এইভাবে ব্র্যাকেট দিয়েছে, হচ্ছিল না তাই। The new attitude towards the collection of interest on loans, encourage of literacy and learning, the shift from ritualistic and other worldly orientation to down-to-earth pragmatism. 3 নম্বরটা বোঝা হয়নি, বোঝাচ্ছি। Structures on alcoholism, the concept of calling, Protestant asceticism. আর কিছু? Changed attitude towards work, rejection on holidays. সবকটাই কভার করেছি, একটা বাদ দিয়ে, সেটা হচ্ছে the shift from ritualistic and other worldly orientation to the down-to-earth pragmatism. ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে আধ্যাত্মিকতা। আমরা একটা স্বপ্ন দেখতাম যে বিয়ন্ড দ্যাট সোসাইটি কোন একটা শক্তি আছে, সেই শক্তিটা অধ্যাপন মানে উপাসনা আমরা করব। বলছে আসলে তা না। ধর্ম মানে হবে যে তুমি ইহ জগতে সেটাকে খোঁজার চেষ্টা করবে কর্মের মাধ্যমে, আর সমস্ত মায়া ত্যাগ করার চেষ্টা করবে। দেখো খুব মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, মানে কন্ট্রোভার্সিয়াল না, বলে না যে একে অপরের বিরোধী কথাবার্তা। একদিকে বলছে যে ইনকাম করো, সেভ করো, সুদে টাকা খাটাও, সময় দেখো না, লোভ করো না। এটা ছিল হচ্ছে সেই সময়ের ক্যাপিটালিজমের ধরন। খাটাবো, ইনকাম করাবো, সুদে টাকা খাটাবো, তোমাকে ল্যাভিশ লাইফ কাটাতে দেবো না, উল্টে আরো বেশি করে টাইম কাটিয়ে তোমার থেকে ক্যাপিটাল অ্যাকুমুলেট করবো। এখনের ধরনটা হচ্ছে আলাদা। তো তখনের ক্যাপিটালিজমের সাথে এখনের ক্যাপিটালিজম কিন্তু মেলাবে না। তখনের ক্যাপিটালিজম কি বলতো, যে মায়ার থেকে নিজেকে দূরে রাখো, ইহ জগতের সমস্ত মায়ার থেকে নিজেকে দূরে রাখো। কারণ কি, আমরা যত বেশি মায়া পূর্ণ জীবনে আবদ্ধ হয়ে পড়বো, যেমন একটা দারুণ জীবন কাটাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, ঘুমাচ্ছি, তাহলে কাজ করবে কে? সেই কারণে তখন সেই নিয়ম। আর এখন যদি ক্যাপিটালিজমের ধরনটা বোঝার চেষ্টা করো, বলে যে আরে তুমি একটা ভালো জীবন কাটাও। ভালো জীবন কাটাও কেন বলে? আমি ভালো জীবন কাটাবো তাহলেই তো ক্যাপিটালিস্টদের পেট চলবে। আমি ভালো জীবন না কাটালে ক্যাপিটালিস্টদের পেট চলবে না। এই ভালো জীবনটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখছি, ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখছি, ভালো জীবন। এটা কোথাও না কোথাও তোমরা নিজেদের মাথায় একটু বোঝার চেষ্টা করো, ভাবার চেষ্টা করো যে সেই সময়ের প্রোটেস্ট্যান্ট এথিক, সেই সময়ের ক্যাপিটালিজমের জন্য কি কি নিয়ম করেছিল, আর এখন আমাদের এখানে আমাদের ধর্ম, আমাদের এখানের ক্যাপিটালিজম আমাদেরকে শোষণ করার জন্য কি কি নির্দিষ্ট নিয়ম করে রেখেছে। তাহলেই তোমাদের কাছে যখন ওই কম্পারেটিভ অ্যানালিসিসে না সবচেয়ে বেশি কোনো জিনিস বোঝা যায় এবং মাথায় রাখা যায়। যখনই তুমি কম্পারেটিভলি অ্যানালিসিস করে নেবে না, তুমি যে কোনো বিষয়ের ওপর লিখতে পারবে, যে কোনো বিষয়ের ওপর ভাবতে পারবে। মানুষ আর পশুর তো পার্থক্য এটাই যে মানুষ খাওয়া দাওয়া চিন্তা ছাড়াও অনেক কিছু নিয়ে ভাবে, লেখে, সেটাই আসল বিষয়। যে আমরা যে পশু না, সেটা প্রমাণ করার উপায় হচ্ছে যে আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, লিখতে হবে।
এবং সেই ভাবনাগুলো হবে অনেক জটিল। সকালে ঘুম থেকে উঠে কি খাবো এটা শুধু পশুরা ভাবে, মানুষরা আরো কিছু ভাবে। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, খাওয়ার বাদেও আর একটু কিছু ভাবতে হবে। তাহলে স্যার মানে তখন লার্জলি আমাদেরকে মানে যেটা মেজরিটি ছিল তারা ওয়ার্কিং পপুলেশন ছিল, আর এখন তারা ম্যাক্সিমাম কনজিউমার। এক্স্যাক্টলি, পার্সপেক্টিভটা এখন কনজিউমার হিসেবে। একদম। যে এখন একটা কালচার ইন্ডাস্ট্রি বা কনজিউমারিস্ট সোসাইটি তৈরি করা হয়েছে। দেখো, লেবার অর্গানাইজেশনের কোনো অর্গানাইজেশনের অ্যাড তুমি টিভিতে দেখতে পারবে না, কিন্তু তুমি কনজিউমার ফোরামের অ্যাড টিভিতে দেখতে পারবে, কারণ সবাই কনজিউমার। আর কনজিউমার তৈরি করাই এখনের ক্যাপিটালিজমের মূল উদ্দেশ্য। যত বেশি কনজিউমার তৈরি করবে তত বেশি তার লাভ। আগে সাবান শ্যাম্পু একটাই থাকতো ঘরে, সেটা নিয়েই সবাই মেখে দিতাম, চলে যেতাম। ক্রিম বলতে ছিল বোরোলিন। তারা এসে বলল ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা সাবান মেয়েদের আলাদা সাবান, ছেলেদের আলাদা পারফিউম মেয়েদের আলাদা পারফিউম। এমনকি যে রেজারটা সেটাও ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। তার জন্য তারা অনেক যুক্তি দেয়, স্কিন হেনা তেনা ঘন্টার মাথা। বিশ্বাস করো, আমাদের মা ঠাকুমারাদের জিজ্ঞাসা করে দেখো, তারা মাথায় রিঠা মাখতো, সার্ফ দিত, তাদের কোনো পারফিউম ছিল না, বোরলিন মেখে সারা জীবন চালিয়ে গিয়েছে। তাদের গ্ল্যামার আমাদের থেকেও বেশি। মিলিয়ে দেখো, আমাদের চুল আগে উঠবে, তাদের চুল পরে উঠবে। আমাদের স্কিন আগে নষ্ট হবে, তাদের স্কিন পরে নষ্ট হবে। তারা ভুলভাল জিনিসপত্র মেখেছে তা সত্ত্বেও, কারণ আমরা মনে করি দ্যাট ইজ কুল, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, মাখবো আর ফর্সা হয়ে যাবো। কে দেখতে আসছে বাবা? কেন ফর্সা হ্যান্ডসামের গল্প তৈরি করছো? আমরা ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের আবহাওয়া এরকম যে মানুষ গরমকাল আসলে একটু কালো হয়, শীতকাল আসলে একটু ফর্সা হয়। তুমি কি আমাকে ব্রিটিশ বানিয়ে দেওয়ার চেষ্টা করছো ফর্সা বানিয়ে? বলছে ফর্সা হলে নাকি কনফিডেন্স আসে। কেন? নেলসন ম্যান্ডেলা কি তাহলে ফর্সা? তাহলে ওনার এত কনফিডেন্স আসলো কি করে? মার্টিন লুথার কিং কি ফর্সা? তাহলে ওনার কনফিডেন্স আসলো কোথা থেকে? ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, ফেয়ার অ্যান্ড লাভলি মাখো, কনফিডেন্স পাও। গল্পগুলো বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, বাইকের অ্যাড, দ্যাটস আ মাচো থিং। কেন মেয়েরা বাইক চালাতে পারে না? বাইকের অ্যাড মানে ধোঁয়া ধোঁয়া করে গাড়ি চালাচ্ছে। কেন তুমি ভারতের রাস্তায় কোনোদিন বেরিয়েছো? সেখানে পপুলেশন এত, গাড়ি ঘোড়া এত যে ওই ভঁ ভঁ করে চালানো যায় না। সেখানে এমন গাড়ি চাই যেখানে কিনা অনেক বেশি মাইলেজ দেবে। তাহলে তুমি বাইকের গাড়িগুলো, বাইকের অ্যাড গুলো অত জোরে জোরে দেখাও কেন? এটা তো বিদেশ না। ওই যেটা লোভ, যে এরকম একটা বাইক কিনবো, হ হ করে চালাবো। হোক না, তারা ফাঁকা রাস্তায় চালাচ্ছে, তাতে কি? আমি লোকজনপূর্ণ এলাকায় চালাবো, মা সেতুতে উঠবো আর পটপট দুর্ঘটনা করবো। আমারই 4-5টা বন্ধু বাইক অ্যাক্সিডেন্টে মরে গেছে আমাদের পাড়ায়। ঠিক আছে, ক্যাপিটালিজমের ফল এগুলো। মানুষের মনে একটা লোভ, মানে একটা অন্যরকম জগৎ তৈরি করে দেয়। লেদার জ্যাকেট পরবো, চোখে একটা সানগ্লাস দেবো, চুলটা জেল দিয়ে ব্যাক ব্রাশ করবো, হাতে একটা ঘড়ি থাকবে বেশ ফাস্ট ট্র্যাকের, বাইকের উপর স্টাইল করে বসবো, স্ট্যান্ডটা সুন্দর করে তুলবো। বাইক হতে হবে একটু বেশ ভালো বাইক, স্কুটি ফুটি চলবে না। তারপর ঢাড্ডার 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 করতে করতে যাবো, রাস্তা দিয়ে সবাই দেখবেও, একটা আলাদা বিষয়। ক্যাপিটালিজম তোমার মনে এই গল্পটা সাজিয়েছে ভায়া মিডিয়া, ভায়া টেলিভিশন, ভায়া সিনেমা। এরকম কোনো গল্প নেই। তুমি একটা সাধারণ মধ্যবিত্ত মানুষ, তুমি জন্মেছো, তুমি মরবে। এসব গল্প সৃষ্ট করা। আরো এরকম অনেক গল্প আছে, ভেবে দেখো, যা আমরা সিনেমা দেখে দেখে আমাদের মনে আমরা জন্ম দিয়েছি। ওই যে বললাম, লড়কিও ওয়ালি ক্রিম লাগা রহি হো। হ্যাঁ, মেয়েদের ক্রিম মাখি, তো সমস্যাটা কি? চামড়াটা একটু ফেটে ফেটে যায় শীতকালে, তাই একটু মেখে নিই। তার জন্য আবার ছেলে মেয়ে? গায়ে গন্ধ হয় তাই একটু সাবান মাখি, তার জন্য আবার ছেলে মেয়ে? গরমকালে ঘাম হয় তাই একটু পাউডার মাখি, তার আবার ছেলে মেয়ে? স্কুটিটা আসলো কোথা দিয়ে? স্কুটি আসলো থ্রি ইডিয়টস থেকে। থ্রি ইডিয়টস এর আগে কিন্তু কোনো ছেলেরা স্কুটি চালাতো না। ভেবে দেখো, স্ট্যাটিস্টিক্স দেখে নিও। স্কুটি দেখলে পরে আমরা অবজ্ঞ করি, স্কুটি।
স্কুটির সেল বেড়েইছে থ্রি ইডিয়টস এর পর, এমনকি দামও বেড়ে গেছে। কারণ সেখানে দেখানো হলো যে স্কুটি ছেলেরাও চালায় এবং আমির খান চালাচ্ছে। আর স্কুটির যে ডিক্কি আছে সেখানে অনেক মদের বোতল ক্যারি করা যায়। সেই কারণে স্কুটির দাম রাতারাতি বেড়ে গেল, স্কুটির ডিমান্ড বেড়ে গেল। এখন কোনো ছেলে স্কুটি চালালে আমার নাক ভেঁচকায় না, হ্যাঁ হ্যাঁ ভালো ভালো জিনিস কিনেছিস ভাই। তাহলে কখন তোমাকে ওই রয়্যাল এনফিল্ড বুলেটের ম্যাচো ব্যাপার থেকে স্কুটিতে পাঠিয়ে দেবে, আবার কখন স্কুটি থেকে তোমাকে অন্য কোনো বাইকে মাচোইজম পাঠিয়ে দেবে, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। তারা তোমাকে নিয়ে খেলবে, তারা মার্কেট স্টাডি করবে, মানুষের ভালো লাগা খারাপ লাগা বুঝবে, সেই অনুযায়ী নিজেদের ভালো লাগাগুলোকে চাপিয়ে দেবে, তুমি বুঝতেও পারবে না। জুতোটা যদি দেখে থাকো, থ্রি ইডিয়টস এর যে জুতোটা পরেছিল আমির খান, সামনেটা সাদা পেছনটা কালারিং, মানে আমরা যেটা হচ্ছে স্কেটস শু বলতাম, স্কুলে মেয়েরা পরতো, সেই স্টাইলটা ছিল 1970-80 দশকে। সেই স্টাইলটাকেই আবার আমির খানের পায়ে ফিরিয়ে আনা হলো। বা যাই বলো না কেন তুমি, মহব্বতে ব্যাগ, কুচকুচ হোতা হে ব্যাগ, এই যে এই সাইড ব্যাগটা ছিল, কোথা থেকে উঠলো মহব্বতে, কুচকুচ হোতা হে আবার অন্যরকম ব্যাগ ছিল। যার যা কালচার আছে সব কিন্তু আমরা ওই এখনো ক্যাপিটালিজমের অন্তর্গত, আমরা কিন্তু ওই সিনেমা মিডিয়া এইসব থেকেই পাচ্ছি। তাই এটা শুধু ভাবলে চলবে না যে প্রোটেস্ট্যান্ট এথিকই শুধু ক্যাপিটালিজমকে বাড়িয়েছিল, সেটা সেই সময়। তুমি যদি এখনের সমাজের মানুষ হও, তুমি যদি এখনের ডাব্লিউবিসি এর অ্যাসপিরেন্ট হও, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে এখনের ক্যাপিটালিজম পরিচালনা করছে কে বা কারা, সেটা তোমাকে একদম বুঝতে হবে। আর তুমি যদি নিজেই সেটা ধরতে না পারো, তাহলে তোমার লেখায় তো সেই রিফ্লেকশন আসবে না। তাহলে তোমার আর একটা লেম্যানের মধ্যে চিন্তা ভাবনায় পার্থক্যটা কি? পরের সেশনে আমরা কার্ল মার্কস নিয়ে আলোচনা করব। আপাতত আমরা আরেকটু কিছু বলে নিই। তাহলে এটুকু আমরা বুঝলাম যে ডুরখেইম ধর্মের নিউট্রাল পয়েন্ট অফ ভিউ দিয়েছিলেন, ওয়েবার ধর্মের পজিটিভ পয়েন্ট অফ ভিউ দিলেন। পজিটিভ কেন? তার মতে ক্যাপিটালিজম ইজ গুড ফর সোসাইটি, এবং তিনি বলেছিলেন চীন এবং ভারতের সম্ভব না, যেই যেই জায়গায় প্রোটেস্ট্যান্টিজম দেখা যাবে সেই সেই জায়গায় ইন্ডাস্ট্রি বাড়বে। তাহলে প্রোটেস্ট্যান্টিজম খুব ভালো জিনিস, প্রোটেস্ট্যান্টিজম সব জায়গায় আসা উচিত, কারণ ক্যাপিটালিজম রাতারাতি বেড়ে যায়। আর যে জায়গায় হচ্ছে ক্যাথলিসিজম, সেই জায়গায় প্রোটেস্ট্যান্ট মানে ইন্ডাস্ট্রি স্থাপন হয় না। তাহলে এমন যে কোনো জিনিস যা ক্যাপিটালিজমকে বৃদ্ধি করবে তা ভালো জিনিস, অ্যাকর্ডিং টু ওয়েবার।